স্বাধীন ফেডারেল নির্বাচন বোর্ডের সদস্যদের অপসারণ করে আবারও বিতর্কের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যবর্তী নির্বাচনের কয়েক মাস আগে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশনের 2 ডেমোক্রেটিক কমিশনারকে বরখাস্ত এবং একমাত্র রিপাবলিকান কমিশনারকে পদত্যাগে চাপ দেয় কমিশনটি কার্যত অচল হয়ে পড়েছে। এই ঘটনায় নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন সমালোচকরা। কংগ্রেসম্যান মাইক ললার বলেন, সুপ্রিম কোর্টের রায় প্রেসিডেন্টের এই ক্ষমতা থাকলেও এমন সিদ্ধান্ত নেওয়া মোটেও উচিত হয়নি। মধ্যবর্তী নির্বাচনের মাত্র কয়েক মাস আগে নির্বাচন প্রশাসন ঘিরে বড় পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাধীন সংস্থা ইলেকশন অ্যাসিস্ট্যান্ট কমিশনের 2 ডেমোক্র্যাট কমিশনারকে অপসারণের পর রিপাবলিকান কমিশনার বেঞ্জামিন হফল্যান্ড পদত্যাগ করায় 4 সদস্যের কমিশনটি এখন সদস্যশূন্য হয়ে পড়েছে। কমিশনের একটি পদ আগে থেকেই খালি ছিল। নতুন কমিশনার নিয়োগে প্রেসিডেন্টের মনোনয়নের পাশাপাশি সেনেটের অনুমোদন প্রয়োজন হবে। তবে নিউ ইয়র্কের রিপাবলিকান কংগ্রেসম্যান এনবিসি নিউজকে জানান, সুপ্রিম কোর্টের রায় প্রেসিডেন্টকে ক্ষমতা দিলেও তিনি এই মুহূর্তে এমন পদক্ষেপ নিতেন না। একই সাথে নিজের দলের তৈরি করা দ্বিপক্ষীয় আবাসন বিলে ট্রাম্পের সই না করার বিষয়ে ক্ষোভ জানান তিনি। তার মতে প্রেসিডেন্টের উচিত একে বিজয় হিসেবে ঘোষণা করা। এদিকে ইলেকশন অ্যাসিস্ট্যান্ট কমিশনের সাবেক কর্মকর্তা ম্যাথিউ জানান, অতীতে কমিশনার না থাকলেও এবার প্রক্রিয়াগত পরিবর্তনের কারণে নীতি নির্ধারণ ছাড়া অন্যান্য কার্যক্রম চালানো সম্ভব। তবে কমিশনাররা না থাকায় সংস্থাটি মাঠ পর্যায়ের অভিজ্ঞতা বিনিময়ের সক্ষমতা হারিয়েছে। ইউসিএল এর আইনের অধ্যাপক রিক হাসান আশঙ্কা জানান, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের জায়গায় অনুগত লোক বসিয়ে ট্রাম্প মূলত ভোটার নিবন্ধন ফর্মে বড় ধরনের পরিবর্তন আনতে চান। এই সিদ্ধান্তের বৈধতা শেষ পর্যন্ত আদালতে গড়াবে উল্লেখ করে হাসান বলেন, আদালতই এখন নির্ধারণ করবেন এই নির্বাচন কমিশন ফেডারেল রিজার্ভের মতো স্বাধীন থাকবে নাকি ওভাল অফিসের ইচ্ছাধীন সংস্থায় পরিণত হবে। রাজনৈতিক বিশ্লেষক ভন হিলিয়ার্ড সতর্ক করেন, ট্রাম্পের এই কৌশল মাঠ পর্যায়ে নির্বাচনী প্রক্রিয়ায় বড় ধরনের জটিলতা তৈরি করবে। আরেক রাজনৈতিক বিশ্লেষক ফিলিপ বাম্পের মতে, ওভাল অফিসের মূল পরিকল্পনা হল নির্বাচনী ফলাফল নিজেদের পক্ষে না এলে এক ধরনের চাপ সৃষ্টি করা। আইন বিশ্লেষক কেন ডিলিয়ান আশঙ্কা প্রকাশ করে বলেন, মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ আসনে ভোটের ফলাফল বিপক্ষে গেলে ট্রাম্প জাস্টিস ডিপার্টমেন্ট ও পোস্টাল সার্ভিসকে ব্যবহার করে ফলাফল পাল্টে দেওয়ার চূড়ান্ত চেষ্টা করতে পারেন। আইনি বিশ্লেষক রিসা রুবিন জানান, ট্রাম্পের মূল লক্ষ্য ভোটার নিবন্ধন কঠিন করা। ওভাল অফিস থেকে জন্ম সনদ বা পাসপোর্টের মতো প্রামাণ্য দলিল প্রদর্শন বাধ্যতামূলক করার চেষ্টা চলছে। ইরানকে ঘিরে উত্তেজনা বাড়লেও সংকটের শান্তিপূর্ণ সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। একই সঙ্গে হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার উপর জোর দিয়েছেন সদস্যরা। নিরাপত্তা পরিষদের বৈঠকে ফ্রান্স ও ব্রিটেনের বহুজাতিক সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগের প্রস্তাব দেয়। রাশিয়া ও চায়না সংকটের জন্য আমেরিকা ও ইসরায়েলের নীতিকে দায়ী করে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানায়। বিপরীতে আমেরিকা আলোচনার পরিবেশ নষ্টের জন্য ইরানকে দায়ী করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জানান, ইরান আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করছে এবং ওয়াশিংটন আলোচনা চালিয়ে যেতে সম্মত হলেও গত জুনের যুদ্ধবিরতি এখন শেষ। উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইরানের পরমাণু কর্মসূচি ও নিষেধাজ্ঞা নিয়ে বৈঠকে বসেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা। সেখানে আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালী বিনা শর্তে উন্মুক্ত করার দাবি জানান ফ্রান্সের জাতিসংঘ অ্যাম্বাসেডর জেরোম বোনাফন্ট। প্রণালীতে নৌ নিরাপত্তা ও মাইন অপসারণে ফ্রান্স ব্রিটেনের একটি স্বাধীন বহুজাতিক মিশন গঠনের উদ্যোগের কথাও জানান তিনি। Les récentes frappes contre des navires commerciaux dans les eaux territoriales omanaises sont inacceptables. ব্রিটেনের ডেপুটি অ্যাম্বাসেডর কেট ফস্টার কূটনৈতিক পথ সচল রাখার উপর গুরুত্ব আরোপ করে বলেন, বর্তমান পরিস্থিতির নাজুকতায় প্রমাণ করে কূটনীতি বজায় রাখা কতটা জরুরি। The fragility of the current situation underscores the urgent need to keep the diplomatic process on track. তবে রুশ ডেপুটি অ্যাম্বাসেডর আনা এভস্টিকনিভা অভিযোগ করেন, কূটনৈতিক প্রচেষ্টার চূড়ান্ত মুহূর্তে ইরান 2 বার আক্রান্ত হয়েছে। 2025 সালের জুনে ইরানের পরমাণু স্থাপনায় আমেরিকা ইসরায়েলের বিমান হামলার কারণেই IAEA পরিদর্শকদের কাজ বন্ধ হয়েছে বলে দাবি করেন তিনি। Однако озвучивающие их делегации даже не могут сказать, что именно произошло в июне 2025 года.
এদিকে সব পক্ষকে শক্তি প্রয়োগের হুমকি বর্জন করে দ্রুত ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান চায়নার ডেপুটি অ্যাম্বাসেডর সুন লেই। 尽快解除对伊朗制裁，推动政治解决进程取得实质性进展。 আলোচনার পরিবেশ নষ্ট করার জন্য সরাসরি ইরানকে দায়ী করে আমেরিকার ডেপুটি অ্যাম্বাসেডর ট্যামি ব্রুস বলেন, গত এক সপ্তাহে ইরান সমঝোতার শর্ত অমান্য করে ওমানের জলসীমা সহ প্রতিবেশীদের অবকাঠামো লক্ষ্য করে নিষিদ্ধ ক্রুজ মিসাইল ও ড্রোন মোতায়েন করেছে। The United States stands ready to hold Iran to account. বাহরাইনের অ্যাম্বাসেডর জামাল ফারেজ আল রোয়াই জানান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা নজিরবিহীন, যা বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহকে সংকটে ফেলেছে। علاوة على قيامها بإغلاق مضيق هرمز أمام الملاحة الدولية، الأمر الذي يفرض واقعا غير مسبوق على الاقتصاد العالمي. এদিকে সংকট সমাধানে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন, ইটের বদলে পাটকেল ছোড়ার নীতি বন্ধ হওয়া দরকার। This tit for tat needs to stop, right? A return to diplomacy is urgently needed for the sake of stability in the region, for the sake of global stability. এরই মধ্যে বৃহস্পতিবার ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রের আশেপাশের এলাকাসহ বন্দর আব্বাসে ব্যাপক হামলা চালিয়েছে আমেরিকার সামরিক বাহিনী। একই দিনে এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এই হামলার জবাবে জর্ডানে অবস্থিত একটি আমেরিকান সামরিক কমান্ড সেন্টার ও বিমান ঘাঁটিতে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। এদিকে আমেরিকার হামলায় উত্তর ইরানের তাকেহ খান রেল সেতুটিও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা চায়না ও রাশিয়ার সাথে সংযোগকারী তেহরানের একটি গুরুত্বপূর্ণ স্থল বাণিজ্য পথ ছিল। এই সামরিক সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। মেরিটাইম ইন্টেলিজেন্স ফার্ম উইন্ডওয়ার্ড জানিয়েছে, ঝুঁকি এড়াতে ওমান করিডোরে জাহাজ চলাচল স্থগিত রাখায় হরমুজ প্রণালীতে দৈনিক ট্রানজিট 51টি থেকে কমে 5টিতে নেমে এসেছে। রাশিয়ার উপর চায়না চাপ প্রয়োগ করলে ইউক্রেন যুদ্ধের অবসানের পথ আরও সহজ হতে পারে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। শুক্রবার কিভ সফরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যেই যুদ্ধ বন্ধে কূটনৈতিক অগ্রগতির বাস্তব সুযোগ তৈরি হতে পারে। পরে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। সেনেটর লিন্ডসে গ্রাহাম জানান, রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাবিত নতুন নিষেধাজ্ঞা বিল নিয়ে হোয়াইট হাউসের সঙ্গে সমঝোতা হয়েছে। তার ভাষ্য, বিলটির এমন একটি সংস্করণে সম্মতি হয়েছে যেটিকে হোয়াইট হাউস সমর্থন দেবে, ফলে বিলটি আইনে পরিণত হওয়ার পথ অনেকটাই পরিষ্কার হয়েছে। We've reached agreement with the White House on a version of the Russian sanctions bill. তিনি জানান, ওয়াশিংটনে ফিরে ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেনথালের সঙ্গে রিপাবলিকান ও ডেমোক্রেটিক নেতাদের কাছে বিলটি দ্রুত কংগ্রেসে তোলার অনুরোধ জানাবেন। তার মতে, এই আইন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবন্ধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার সুযোগ করে দেবে। So when I get back to Washington, I'm going to go with Senator Blumenthal to the Republican and Democratic leader. যুদ্ধ বন্ধে চায়নার ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন গ্রাহাম। তিনি মনে করেন, রাশিয়ার উপর চায়নার প্রভাব অনেক বেশি এবং বিশ্ব শান্তির স্বার্থে সেই প্রভাব ব্যবহার করা উচিত। তার মূল্যায়ন, বেইজিং চাইলে মস্কোকে শান্তি আলোচনার টেবিলে আনতে নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে। The road to ending this war, the road to peace, passes through Beijing more than it does Washington, Kyiv or Moscow. রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও শান্তি আলোচনায় পুরোপুরি প্রস্তুত নন বলেও মন্তব্য করেন গ্রাহাম। তবে তার বিশ্বাস, সেই অবস্থান পরিবর্তনে খুব বেশি কিছু করার প্রয়োজন হবে না। যত দ্রুত আলোচনার পরিবেশ তৈরি হবে, তত দ্রুত যুদ্ধের অবসান সম্ভব হবে। I don't believe Putin is there yet, but it wouldn't take much to get him there. যুদ্ধ বন্ধের সম্ভাব্য কৌশল ব্যাখ্যা করতে গিয়ে গ্রাহাম বলেন, ইউক্রেনের সামরিক সক্ষমতা আরও বাড়াতে হবে। একই সঙ্গে যারা এখনও রাশিয়াকে রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে সহায়তা করছে, তাদের জানিয়ে দিতে হবে যে এর মূল্য দিতে হবে। পাশাপাশি এমন একটি কূটনৈতিক পথ তৈরি করতে হবে যাতে পুতিনকে অপমান না করেই যুদ্ধের সমাপ্তি ঘটানো যায় এবং ইউক্রেন নিরাপত্তা ও স্থিতিশীলতার সঙ্গে এগিয়ে যেতে পারে। I've never been more optimistic than I am today. তিনি আরও বলেন, বর্তমান সময়কে তিনি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন। তার মতে, আগামী কয়েক মাসে যদি ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি আরও বাড়ানো যায় এবং রাশিয়ার মিত্রদের অবস্থান পরিবর্তনে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা যায়, তাহলে যুদ্ধ বন্ধ করা সম্ভব হতে পারে। Thank you very much. Happy to see you.
How are you? Good. Older. পরে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকে ইউক্রেনের জরুরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা বিল নিয়ে আলোচনা হয়। নিউ ইয়র্ক সিটির গ্রাহকদের অন্যায্য আর্থিক শোষণ থেকে সুরক্ষা দিতে দুটি নতুন ভোক্তা নীতি কার্যকর করার ঘোষণা দিয়েছেন মেয়র জোরান মামদানি। নতুন নিয়ম অনুযায়ী কোনো সাবস্ক্রিপশন চালু করার মতোই এক ক্লিকে সেটি বাতিল করা যাবে, যা ক্লিক টু ক্যান্সেল নীতি নামে পরিচিত। পাশাপাশি পণ্য ও সেবার ক্ষেত্রে সব ধরনের লুকোনো বা অতিরিক্ত চার্জ নিষিদ্ধ করে আগেই পূর্ণ মূল্য প্রদর্শন বাধ্যতামূলক করা হচ্ছে। সহজে সাবস্ক্রিপশন চালু করা গেলেও তা বাতিল করতে সাধারণ মানুষকে পড়তে হয় এক অন্তহীন গোলকধাঁধায়। জিম মেম্বারশিপ থেকে শুরু করে অনলাইন স্ট্রিমিং, সবখানে লুকানো ফি আর প্রতারণামূলক কৌশলের শিকার হচ্ছেন গ্রাহকরা। নিউ ইয়র্ক সিটির একটি জিমে দাঁড়িয়ে মেয়র জোরান মামদানি ঘোষণা দিলেন, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর এই একচেটিয়া শোষণ আর চলবে না। আগামী 1 অক্টোবর থেকে সিটিতে কার্যকর হচ্ছে ঐতিহাসিক ক্লিক টু ক্যান্সেল এবং স্বচ্ছ মূল্যের জাঙ্ক ফি সংক্রান্ত নতুন দুটি নিয়ম। ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যান্ড ওয়ার্কার প্রোটেকশনের কমিশনার স্যাম লেভিন বলেন, এই সাবস্ক্রিপশন ফাঁদ নতুন কিছু নয়, তবে বর্তমানের বড় বড় কোম্পানিগুলো একে সুপরিকল্পিত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। নিউ ইয়র্ক সিটির এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি এবং ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো। তারা মনে করেন, ফেডারেল সরকার যা করতে ব্যর্থ হয়েছে, নিউ ইয়র্ক সিটি তা করে দেখিয়েছে। মেয়র অফিস জানিয়েছে, সাধারণ মানুষ 311 নাম্বারে বা ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ জানিয়ে এই আইন বাস্তবায়নে সরাসরি ভূমিকা রাখতে পারবেন। হোয়াইট হাউসে ইউএফসি অনুষ্ঠানে হামলার পরিকল্পনার অভিযোগে 8 ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে জাস্টিস ডিপার্টমেন্ট। তাদের বিরুদ্ধে সন্ত্রাসের সহায়তা এবং প্রেসিডেন্ট সহ শীর্ষ ফেডারেল কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। শুক্রবার সংবাদ সম্মেলনে ওহাইওর সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি ডমিনিক জেরাস জানান, হামলায় দুটি পৃথক ষড়যন্ত্রের অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। তার ভাষ্য, 14 জুন হোয়াইট হাউসে অনুষ্ঠিত ইউএফসি ইভেন্টে উপস্থিত সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষের উপর হামলার পরিকল্পনা করা হয়। ওহাইওর সাউদার্ন ডিস্ট্রিক্টে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাটর্নি ডমিনিক জেরেস তদন্তের সূচনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। Who are charged in 2 conspiracies related to the plot to kill federal government officials. জেরেস জানান, গত 10 জুন ওহাইওর নক্স কাউন্টিতে এক স্বজনের দেয়া তথ্যের ভিত্তিতে নক্স কাউন্টিতে শেরিফের দপ্তর এবং ড্যানভিল পুলিশ টেইসন প্রপারের বাড়িতে যায়। তদন্তে তাকে গ্রেপ্তার করা হলে সেখান থেকেই পুরো ষড়যন্ত্রের সূত্র বেরিয়ে আসে। When Knox County Sheriff's deputies and Danville police officers responded to the Knox County resident of Tyson Proper. জেরেস আরও জানান, সর্বশেষ অভিযোগপত্রে আগের সব অভিযোগ একত্র করা হয়েছে এবং নতুন করে 8ম আসামি হিসেবে ওয়েস্ট ভার্জিনিয়ার 21 বছর বয়সী চ্যান্ডলার ডি স্কেক্সকে অন্তর্ভুক্ত করা হয়েছে। And led to the arrest of and federal criminal complaints filed against 6. তার ভাষ্য অনুযায়ী 8 জনের বিরুদ্ধে সন্ত্রাসীদের সহায়তার উদ্দেশ্যে অর্থ, আগ্নেয়াস্ত্র, গুলি, বডি আর্মার, বিস্ফোরক, ড্রোন, চিকিৎসা সরঞ্জাম, যোগাযোগ সরঞ্জাম এবং জনবল জোগাড়ের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। তদন্তে এমন তথ্য পাওয়া গেছে যে এসব সরঞ্জাম ফেডারেল স্থাপনায় হামলা, ফেডারেল কর্মকর্তা হত্যাকাণ্ড এবং গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের প্রস্তুতির অংশ হিসেবে সংগ্রহ করা হচ্ছিল। The first count is a conspiracy to provide material support to terrorists by way of money, firearms, ammunition, body armor. তিনি জানান, অভিযোগে ফেডারেল ভূখণ্ডে হত্যার ষড়যন্ত্র এবং প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও কংগ্রেস সদস্য সহ ফেডারেল কর্মকর্তাদের হত্যার পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে। এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। And to murder a federal government official, including the President of the United States, the Vice President of the United States. তদন্তের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, অভিযোগপত্রে অভিযুক্তদের একাধিক বৈঠকের তথ্য রয়েছে। 13 জুন নেব্রাস্কায় আব্রাহাম আলভারেজ এবং মিজৌরির জর্ডান রিংকারের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। একই সময় টেইসন প্রপারের ওয়েস্ট ভার্জিনিয়ায় গিয়ে চ্যান্ডলার স্ক্যাক্সের সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল। অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় অবস্থানরত ব্রায়ান রোয়া গাড়ি নিয়ে অন্য সদস্যদের সংগ্রহ করার প্রস্তুতি নিচ্ছিলেন।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।